তিনজন মানুষকে আপনাদের সাথে আলাপ করিয়ে দিতে চাই যারা জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা এবং আমাদের তারুণ্য আসলে কি করতে পারে এই বিষয়গুলো নিয়ে অ্যাডভোকেসি করেন, কাজ করেন সরাসরি মাঠ পর্যায়ে থেকে। আমি ডান থেকে পরিচয় করাচ্ছি, চমৎকার তিনজন মানুষ আছেন আমাদের সাথে। আমার ডানেই রয়েছেন ফারজানা ফারুক ঝুমু, যিনি মূলত যুব উপদেষ্টা, জাতিসংঘ মহাসচিব। একই সাথে তার পাশে রয়েছেন আমানুল্লাহ পরাগ, প্রতিষ্ঠাতা ইউথ ফর এনডিসি। আরও আছেন আমাদের সাথে শায়লা শাবনাম রিচি, যিনি জলবায়ু জেন্ডার জাস্টিস অ্যাক্টিভিস্ট। তিনজনকেই শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। আমার প্রথম প্রশ্ন, এই যে বারবার আমরা শুনি যে এই যে জলবায়ু পরিবর্তন, এটা আসলে আসলে সত্যি না, এটা একটা হক্স, এটা একটা একদম কেন বলছি আমরা কথাটা আসলে যখন পুরো বিশ্ব এখন যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন আর কি, হ্যাঁ, পুরো বিশ্ব যাকে বিশ্বাস করে ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি। তিনি জলবায়ু পরিবর্তনে বিশ্বাসী করেন না, তিনি তার ফান্ডের বরাদ্দ দিতে চান না। তিনি যদি সত্য হন, যিনি সত্য প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে প্রতিষ্ঠিত, তাহলে কেন আমরা এই বিষয় নিয়ে কাজ করছি যেটা আসলে কোনো যৌক্তিকতা নেই? এবং সত্যি আমাদের কাছে এটা অ্যালার্মিং মনে হয় যে সত্যি জলবায়ু পরিবর্তন আমাদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠছে। একটা ভয়ঙ্কর দ্বিচারিতার মধ্যে আটকে গেছে সবাই। একটু বলবেন আপনারা যেহেতু কাজ করেন, আপনাদের কাছ থেকে শুনে। ঝুমাপার কাছ থেকে শুনি। হ্যাঁ, ঝুমাপার কাছ থেকে শুনি। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনি যে কথাটা বললেন, আমাদের কাজ মনে হয় সেখান থেকেই শুরু। আপনি যেমন বললেন যে সত্য প্রতিষ্ঠাতা সেই আসলে জলবায়ুকে বিশ্বাস করে কিনা, এবং আমাদের জন্য জলবায়ু শুধুমাত্র আবহাওয়া না, আমাদের এক্সিস্টেন্স। আমাদের সকালে বৃষ্টি হলো কি হলো না, বিকালে রোদ আছে কি আছে না, তার থেকেও বড় হচ্ছে জলবায়ু একটা লং টার্মের একটা প্রেডিকশন, এবং সেটা শুধুমাত্র কোনো একটা দেশ করতে পারছে না, এটা একটা গ্লোবাল ইস্যু। কারণ আমরা এটাকে লং টার্ম থেকে দেখি, সায়েন্টিফিকলি বলতেছি 30 বছর ধরে। সো এবং এই জলবায়ু শুধুমাত্র এরকম না যে আবহাওয়াটাকে, বরং এরকম যে এটা কিভাবে কাকে ইম্প্যাক্ট করছে। সো জলবায়ু আমার কাজের জন্য যে আমার দেশের মানুষ আসলে পরবর্তী বছর এনাফ ধান পাচ্ছে কিনা, এটা আমার জন্য জলবায়ু। এবং যখন এটা থেকে চিন্তা করি তখন দেখা যাচ্ছে যে না, বিশ্বাস করার কোনো উপায় নাই। আমার জন্মই এমন একটা সময় যখন এই অ্যাটমসফিয়ারে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকার কথা তার থেকে বেশি ছিল। আমি জন্মই এমন একটা সময় হয়েছে যে আমি জানি যে পরিবেশ অলরেডি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জলবায়ু অলরেডি পরিবর্তিত হচ্ছে। তো আমার কাছে বিশ্বাস না করার কোনো উপায় নেই। আর যখন আমাকে বিশ্বাস করতেই হচ্ছে, তখন আমাকে চিন্তা করতে হচ্ছে যে আমি যে জায়গায় জন্মগ্রহণ করেছি, আমি চাচ্ছি না আমার পরবর্তী প্রজন্ম সেই সমস্যাটাই। আমরা একটু আমানুল্লাহ ভাইয়ের কাছে যেতে চাই। ঝুমাপু চমৎকার করে বলেন, আপার সূত্র ধরেই বলতে চাই। আপা তো বললেন আমরা এমন একটা সময় জন্মেছি যখন কার্বন ফুটপ্রিন্ট অনেক বেশি, এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে পরিমাণে কার্বন নিঃসরণ করে তার চেয়ে অনেক মাত্রায় এর প্রভাবে আমরা ঝুঁকিতে পড়ি। আমার উপকূল প্লাবিত হয়, লবণাক্ততা বাড়ে, খরা দেখা দেয় মাঝে মাঝে। এই যে সামগ্রিক সংকটের মধ্যে আমরা পড়ি, বহির্বিশ্বকে উপলব্ধি করতে পারে যে তাদের নিঃসরিত কার্বন আমাকে হত্যা করার জন্য মূল অনুঘটক হিসেবে কাজ করছে? আমার মনে হয় কি যে প্রশ্নটা করতে পারে কিনা এর চেয়ে বেশি হওয়া উচিত যে করতে চায় কিনা। ধরেন, দুঃখিত, যে কারেক্ট করে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি যার কথাই বললেন, দি অরেঞ্জ গাই, হ্যাঁ, উনি এমন না যে হি ডাজন্ট হ্যাভ ব্রেইনস। আমাদের সবার ব্রেন আছে, উই অল হ্যাভ সেন্সেস। সো এখন আপনার কারণে কারো ক্ষতি হচ্ছে কিনা এইটা আসলে ইজ আ ম্যাটার অফ রিয়েলাইজেশন, যে হ্যাঁ আমি কারো ক্ষতি করতেছি, সেটা আমি আইদার আমি অ্যাকনলেজ করবো, অথবা আমি জেদ ধরে বসে থাকবো যে না, আমি ক্ষতি করতেছি না, আমার জন্য কারো কোনো ক্ষতি হচ্ছে না। এবং আমাদের সাথেও সেম ওইটাই হয়। যারা ধরেন আমেরিকার কথাই যদি বলি, আমেরিকা গ্লোবাল কার্বন এমিশনের 26-20% একাই করে, কিন্তু ওরা কোনোদিনই অ্যাকনলেজ করবে না যে ওদের কারণে আমরা সাফার করতেছি। বা চায়না বা রাশিয়া, এরা কোনোদিনই অ্যাকনলেজ করবে না যে এদের কারণে আমরা সাফার করতেছি। সো হ্যাঁ, এরা প্রথমত অ্যাকনলেজ করে না। দ্বিতীয়ত এই ক্লাইমেটিক সিনারিওটা এত বেশি ডিফারেন্ট ফ্রম কান্ট্রি টু কান্ট্রি যে অনেক সময় ধরেন রিয়েলাইজ করাটা ডিফিকাল্ট হয়ে যায় যে আমরা আসলে এক্স্যাক্টলি কি ফেস করতেছি। যেমন ধরেন আমাদের দেশে শীতকাল হয়ে গেছে 12 দিনের 13 দিনের, হ্যাঁ, এটা ওরা কোনোভাবেই কানেক্ট করতে পারবে না। আমাদের দেশে প্রতি বছর কয়েকটা করে ধানের জাত বিলুপ্ত হয়ে যাইতেছে, এটা ওরা কোনোদিনই কানেক্ট করতে পারবে না। সো প্রথমত যেমন করতে চায় না, দ্বিতীয়ত যেই দুই একজন হয়তো চায়, তারা আসলে কানেক্ট করতে পারে না যে আসলে কি সাফার করতেছি আমরা।
এইটার যেহেতু মানে একটা খুব ভালো সেটআপ এখানে তৈরি হয়েছে যে আসলে আমরা কার্বন ফুটপ্রিন্ট থেকে এবং আমাদের ধানি জমিতে যে আমাদের জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা আমরা যেমন দেখতে পাচ্ছি, কার্বন ফুটপ্রিন্টের প্রবলেম আমরা বুঝতে পারছি। আমি রিচি আপনার কাছে যে প্রশ্নটা রেখে বিরতিতে যেতে চাই সেটা হচ্ছে জলবায়ু সাথে জেন্ডার রিলেশন আছে কিনা, এটার সাথে নারীর উপর বা এটা কি কোনোভাবে আমাদের জেন্ডার রোলগুলোকে প্রভাবিত করে কিনা, সেই উত্তরটা এবং নেব সেই সাথে বিরতির। এটার জাস্টিস আমরা কি করে পেতে পারি যদি হ্যাঁ, exactly, কোরিলেট একসাথে। করে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে এসে উত্তরটা শুনছি। দর্শক ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। শালা সামনে রিচি, আপনার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আচ্ছা, এখন আমি যদি ক্লাইমেট নিয়ে কথা বলতে চাই, সো জেন্ডার জাস্টিস ছাড়া আমি আসলে ক্লাইমেট জাস্টিস নিয়ে কথা বলতে পারি না। Okay. কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশে গত কয়েক বছর যাবত আমরা যখন কাজ করি তখন আমরা দেখতে পাই যে একান্তই যারা আমরা এই ফিল্ডে কাজ করি তারা বাদ দিয়ে বাইরের মানুষের মানে এই ফিল্ডের মানুষের কাছে এটা বোঝানো খুব টাফ যে আসলে জেন্ডার জাস্টিস কতটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটা যে কিভাবে ক্লাইমেটের সাথে কানেক্টেড এটা বোঝানো দায়। তো এ বিষয়ে মানে সত্য মিথ্যার বিষয়টা তো পরেই আসে, মানুষকে এটাই আগে বোঝাতে হয় একদম সামনাসামনির প্রমাণ দেখিয়ে যে আপনি দেখেন সাতক্ষীরা, আপনি বরিশাল, ভোলা এই ধরনের জায়গার যে নারীরা আছে তারা আসলে কিভাবে সাফার করতেছে ক্লাইমেট চেঞ্জের এসব ইস্যুর কারণে। এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে কয়রা, সাতক্ষীরা উপজেলা এসব জায়গার যে নারীরা আছেন, তো আমরা হচ্ছে এটা বছর পর বছর ধরে হয়ে আসতেছে যে নারীরা তারা হচ্ছে প্রপার যে পানির অভাবে মানে ভালো পানিটা তারা ইউজ করতে পারতেছে না তাদের মিনস্ট্রুয়াল টাইমে, দ্যাটস ওয়াই তাদের হচ্ছে পরবর্তীতে এমনও গিয়েছে যে তাদের জ্বরে অপসারণ করতে হয়েছে, কারণ তারা হচ্ছে তাদের মিনস্ট্রুয়াল যে হাইজিন সেটা মেনটেন করতে পারছে না এবং বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে তারপর হচ্ছে তাদের সেই সাইকেলটা তাদের অফ করে রাখতে হচ্ছে। পানিতে কাজ করে, ইয়েস, এবং এটা একটা ন্যাচারাল সাইকেল অফ আওয়ার লাইফ, রাইট? তো এটা যখন আমরা অফ করি তখন আসলে কতটা প্রবলেম আসলে একজন নারীর শরীরে হতে পারে এবং পরবর্তীতে তারা হচ্ছে বন্ধ্যাত্বর ফেস করে, তারা আর কোনোদিন বাচ্চা নিতে পারে না। তো এই যে সমস্যাটা একটা মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যে কত বড় একটা সমস্যা তৈরি করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এরকম একটা জিনিস নিয়ে আমরা যখন কথা বলি তখন অনেকের কাছে এখনো অনেক বড় বড় মানুষ আছেন তারা এখনো মনে করে যে আমরা হয়তো এখানে ওই যে নারীকে একটা টোকেন হিসেবে ইউজ করার মতো, যে এর জন্য হইলো আমার নারীকে লাগবে, ইনক্লুসিভ থাকতে হবে, To get as much as fund we can. ফান্ড অ্যান্ড হচ্ছে মানে Attention. হ্যাঁ অ্যাটেনশন, রাইট? সো এখনো আমাদেরকে যদি টোকেন হিসেবে ইউজ করে তো এই জিনিসটা কিন্তু আসলে মানে ওই জাস্টিসের জায়গা পর্যন্ত পৌঁছায় না। সো বাংলাদেশে অবশ্যই যে এটা আমি বললাম যারা ভালনারেবল কমিউনিটি একান্তই কোস্টাল কমিউনিটির লোকজনের কথা, বাট আমি যদি আমাদের সমতল থেকে পাহাড় সবার কথাই যদি বলি সবাই একই ধরনের সমস্যা ফেস করতেছে। পাহাড়ে মাইলের পর মাইল হেঁটে গিয়ে নারীরা হচ্ছে পানি আনতেছে, হ্যাঁ। তো এই যে সমস্যাগুলো তারা ফেস করতেছে, যে কষ্টটা তারা বয়ে নিচ্ছে সারা জীবন ধরে, তাদের বাচ্চা থেকে শুরু করে মা, আমার নানু, দাদু সবাই, তো এই যে সমস্যাগুলো এইগুলো নিয়ে কিন্তু মানুষ কথা বলতেছে না এবং যতটুকুও বলি ততটুকু আবার বিশ্বাস করানো দেয় এবং বিশ্বাস করানোর পর এই যে আপনি যখন শুরুতেই বললেন টপ অফ দ্য ওয়ার্ল্ড যে একজন আছেন সে বিশ্বাস করে না, সো ফান্ড এমনিই যতটুকু আসতো ততটুকু এখন আর নাই। তো এইসব জায়গা থেকে দেখতে গেলে বাংলাদেশে তাও বাকিটুকু আমরা যা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে যাই বাংলাদেশে ফান্ড নাই এবং যে ধরনের ফ্রেমওয়ার্ক এবং পলিসি হচ্ছে আমাদের ফলো করে আগানোর কথা সেগুলো আবার আমাদের মানে পূর্ববর্তী সরকার বলেন বা এখনের সরকার আমরা আশা করি কিন্তু আসলে হয় না। তো এই সব দিক থেকে আমরা আসলে শূন্যতার পেছিয়ে মধ্যে যাই, আমরা right? থাকি। আমরা রিচির কাছে যেতে চাই, আমরা তারুণ্যকে কিভাবে এঙ্গেজ করতে পারি, যুব শ্রেণীকে কিভাবে এঙ্গেজ করতে পারি এবং একটা চমৎকার সমাধানের দিকে যেতে পারি। 30 seconds for you. তারুণ্য অলরেডি এঙ্গেজ। সো আপনি যদি আসলে ক্লাইমেট মুভমেন্টটাকে দেখেন দেখবেন যে এটা তারুণ্য লেড, শুধুমাত্র এটা ক্লাইমেট না, অন্য অনেকগুলো মুভমেন্টই। সো তারুণ্য অলরেডি এঙ্গেজ, কিন্তু যে জায়গাটা আমরা গ্যাপ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা ভালনারেবল কান্ট্রি হিসেবে শুধুমাত্র ভালনারেবল না, অলসো রেজিলিয়েন্স। সো আমরা ওই রেজিলিয়েন্সটাকে কিভাবে সামনে আনতে পারি? বাংলাদেশ শুড বি দ্য টিচার, শুড বি দ্য ট্রেনার ফর দ্য ওয়ার্ল্ড, এবং সেটা আসলে তারুণ্য করতে পারে কারণ আমরা এই সমাজে লার্নিং করতেছি। সো সেই জায়গাটায় আমাদের বেশি ফোকাস করা উচিত। চমৎকার। তারুণ্য থেকে যদি আর একটু নিচে নিয়ে আসা যায় বিষয়টাকে, যদি স্কুল লেভেল থেকে আমরা শুরু করতে পারি সেটা কি করা সম্ভব? হ্যাঁ, একদম সম্ভব। ওই ফ্রেমওয়ার্ক আমাদের আছে? ওই ফ্রেমওয়ার্ক নাই, দ্য ইস্যু ইজ যে ধরেন আমাদের
দেশে আপু যেমন বললো ইউথ মুভমেন্ট গুলো সবসময় এত ভাইব্রেন্ট এবং এত সেলফ ফাংশনিং ছিল যে সরকারের কখনো মনে হয় না আচ্ছা এদের সাথে মিলে কাজ করি। হ্যাঁ, এই ফিলিংটা এবং এই অ্যাপ্রোচটা কখনো আমাদের বড়দেরও ছিল না। বড়রা সবসময় ওকে বাচ্চা কাচ্চা করতেছে, ভালো করতেছে তো করুক। হ্যাঁ, তারা কখনোই ভাবে না যে এখানে তাদেরও একটা কন্ট্রিবিউট একটা করার support জায়গা দেয়া আছে, দরকার, জিনিসটা হ্যাঁ। টু ইনস্টিটিউশনালাইজ দিস, টু মেক ইট আ প্রপার থিং। সো ওই স্কুল লেভেলে এঙ্গেজ করার মতো ফ্রেমওয়ার্ক বা স্কোপটা হয়তো নাই, কিন্তু ইউথ এঙ্গেজমেন্টের জন্য আই থিঙ্ক সরকার এখন বুঝতেছে যে ইউথদের কি পোটেনশিয়াল এবং ইউথ আসলে কতটুকু করতে পারে। এই জন্য অসংখ্য উই হ্যাভ ধন্যবাদ। প্রপার মেকানিজম। অসংখ্য ধন্যবাদ। যদি আর একটু লম্বা সময় আলাপ হতে পারলে ভালো হতো, বাট অবশ্যই। আপনাদের তিনজনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শায়লা শবনম রিচি সেই অংশটুকু শোনা গেল না, বাট আপনার কাছে বিস্তারিত শুনেছি। ফারজানা ফারুক ঝুমু, আমানুল্লাহ বড়াক, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এসে যুক্ত হওয়ার জন্য। আর দর্শক, সিদ্ধান্ত তো নীতি নির্ধারণ পর্যায় থেকে আসে, আমাদের তরুণদের কথা একটু শুনুন না, একটু শুনলে খুব বেশি ক্ষতির নেই, তরুণরা পরিবর্তন আনতে পারে, তাদের শুধু সুযোগটুকু করে দিন, তাহলেই হবে। শুধুই আমাদের সাথে থাকুন, এতটুকুই দরকার। আজকের মতন সবাইকে শুভ সকাল। শুভ সকাল।